ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। লিভার সিরোসিস প্রাথমিক পর্যায় থেকে মারাত্মক রূপ নিলেই দেখা দেয় পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের প্রবণতা। লিভার বিশেষজ্ঞরা বলছেন, খালেদা জিয়ার অবস্থা যদি এমনই হয় তবে দরকার দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। সেক্ষেত্রে টিপসের যে পরামর্শ তার বিশেষজ্ঞ প্যানেল দিয়েছে তা দেশে সম্ভব না হলেও ইউরোপ আমেরিকার পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থা আছে সিঙ্গাপুর এবং ভারতেও। রাশেদ লিমনের রিপোর্ট। লিভার সিরোসিসের একটা অ্যাডভান্স স্টেজ, যেটাকে আমরা বলি যে লিভার সিরোসিসের পরে যদি ফেইলিওর হয়, মানে ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস। রক্তবন্ধ প্রিভেন্ট করার জন্য করছি, যেমন আমরা ইভিএল করছি, গ্লু ইঞ্জেকশন করছি, কিংবা আমরা এপিসি করছি, সেগুলো রক্তবমি হওয়ার পরও আমরা করতে পারি। যার হার্টের কোনো সমস্যা নেই তারও কিন্তু টিপস করার পরে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, অর্থাৎ হার্ট আনকন্ট্রোল বিট করে হার্ট বন্ধ হয়ে যেতে পারে, তার কার্ডিও পালমোনারি ফেইলিয়ার ডেভেলপ করতে পারে। বাংলাদেশে এটা এখন পর্যন্ত শুরু করা যায়নি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, সিঙ্গাপুর বলেন, এসব দেশে অনেক বেশি প্র্যাকটিস হয়েছে। এদিকে ওমিক্রনের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে রাজধানীর নবাবগঞ্জে আলোচনা সভায় কথা জানান মন্ত্রী। এইচএসসির পরীক্ষা শুরু হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে 2রা ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। এইচএসসি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা নিতে পারবো, এ ব্যাপারে আমরা পূর্ণ আশাবাদী। এর পুরো সাফল্য নির্ভর করবে আমাদের সকলের সদিচ্ছার উপরে। করোনার নতুন ধরন ওমিক্রন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার উপর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। একই সঙ্গে ধরনটির মোকাবেলায় তার সরকার পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত। মহামারী করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই ব্যাপকভাবে আলোচিত দক্ষিণ আফ্রিকা ভাইরাসের এ ভ্যারিয়েন্ট দেখা দেয় আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন করে নানা বিড়ম্বনায় পড়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় মর্মাহত দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নিষেধাজ্ঞা দেয়ায় বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি। একই সঙ্গে এই সিদ্ধান্তকে অমানবিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের অনুরোধ জানান। আমাদের প্রতিবেশী সহ আন্তর্জাতিক দেশগুলোকে অনুরোধ করব তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে। এমন সিদ্ধান্ত আমাদেরকে আরো পিছনে নিয়ে যেতে পারে, এটা একদম অযৌক্তিক। প্রেসিডেন্ট তার ভাষণে অমিক্রন মোকাবেলার প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ভ্যাকসিনের বুস্টার ডোজ নেয়ার অনুরোধ জানান তিনি। মহামারীর নতুন ধরনটি প্রতিরোধে লকডাউন লেভেল 1-এ সীমাবদ্ধ রেখে স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে পাবলিক সমাগম এড়িয়ে চলার পরামর্শ সহ মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় দেশের সকল জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে কার্যকরী পদক্ষেপ সহ ভ্যাকসিন গ্রহীতাদের জন্য পুরস্কার ঘোষণা দিয়েছেন দেশটির সরকার। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। তবে ভ্যারিয়েন্টটি মোকাবেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। নতুন এই ভ্যারিয়েন্টে আতঙ্কে আছেন দেশটির সাধারণ মানুষ সহ প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। করোনার উদ্বেগজনক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন খুব দ্রুত ইউরোপের বিভিন্ন দেশে ছড়াচ্ছে। ইতোমধ্যেই যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি, চেক প্রজাতন্ত্রে এটি শনাক্ত হয়েছে। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় ইউরোপের দেশগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। বিশেষ করে বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। আর আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি বিধিনিষেধও আরোপ করছে অনেক দেশ। আর মরক্কো ইতিমধ্যেই বিশ্বের সব দেশে 2 সপ্তাহের জন্য বাণিজ্যিক বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা করেছে। এদিকে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তাদের সরকার। এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত শনাক্ত হলে তাকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হবে, পাশাপাশি তার সংস্পর্শে যারা থাকবেন তাদেরকেও আলাদা করে রাখা হবে। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এখন আতঙ্কিত আর ভয়ের মধ্যে রয়েছেন সাধারণ মানুষজন। আসলে নতুন করে যে দক্ষিণ আফ্রিকা থেকে যে নতুন ভ্যারিয়েন্টটা বর্তমানে দেখা যাচ্ছে, তাতে করে আমরা খুবই উদ্বিগ্ন। ইউরোপের বিভিন্ন দেশে এটা খুব দ্রুত ছড়াচ্ছে। এখনও ফ্রান্সে এটা শোনা যাচ্ছে না, তবে আমরা এটা নিয়ে খুব আতঙ্কিত আছি।
কখন আবার এটা কি রূপ ধারণ করে, এটা নিয়ে আমরা সবাই শঙ্কিত। ইউরোপে শীত শুরু হওয়ার সাথে সাথেই অনেক দেশেই যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল, তখন এরই মধ্যে নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে অমিক্রন। যদিও ইউরোপের সরকারগুলো এই নতুন ভেরিয়েন্ট মোকাবেলা নিয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশ নাগরিক সমাজের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, আমার লাইভের সঙ্গে বক্সে সাদিয়া, আপনাকে ধন্যবাদ। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সংকটাপন্ন এবং মুমূর্ষু অবস্থায় রয়েছেন বলে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বেশ কয়েকদিন যাবতেই আমাদেরকে জানাচ্ছেন, এবং বেগম জিয়ার যে চিকিৎসক, ব্যক্তিগত যে চিকিৎসক দল, তারাও বলছেন যে বেগম খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ হচ্ছে। এই রকম অবস্থায় বাংলাদেশের বিএনপির নেতৃবৃন্দ যেমন দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, তেমনি প্রবাসেও এই নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের যারা বিএনপি সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন তারাও উদ্বিগ্ন। পাশাপাশি নাগরিক সমাজের যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারাও উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে বেগম জিয়ার যেন দ্রুত সুচিকিৎসা হয় এবং এই জন্য অবশ্যই তাকে বিদেশে পাঠাতে হবে। এবং সেই দাবিতে আজকে নিউ ইয়র্কের যে নাগরিক সমাজ, বাংলাদেশি প্রবাসী নাগরিক সমাজ, তারা একটি সমাবেশের আয়োজন করেছে। সেখানে বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি যুক্তরাষ্ট্রের এবং নিউ ইয়র্কের যারা বিশিষ্ট নাগরিকরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী এবং পেশার সেই সব নাগরিকরাও এখানে উপস্থিত রয়েছেন। তার মধ্যে আমি দু একজনের সঙ্গে এখন কথা বলবো। আমি প্রথমেই একজনের সঙ্গে কথা বলবো যিনি যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক, ডেন্টিস্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়াদুদ। একটু আপনি আমার সাথে কথা বলবেন, একটু বলবেন যে আজকের এই সমাবেশে আপনার বক্তব্য কী? আমি অনেকদিন ধরে কোনো বক্তব্যই রাখি না। কাজের থেকে যেরকম রিটায়ার করছি, এই স্বাভাবিক সমাবেশ থেকে অনেক দিন থেকে রিটায়ার করেছি। কিন্তু আজকের আমাকে যখন দাওয়াত দেওয়া হলো বাংলাদেশি নাগরিক সমাজ, কেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, একবার নয় কয়েকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যেভাবে টেলিভিশন ছাড়লেই দেখা যায় তিনি ভীষণভাবে মারাত্মকভাবে অসুস্থ অবস্থায় হাসপাতালে দিনারপাত করেছেন। তাকে কিভাবে সাহায্য করা যায় সেইভাবে একটা কথা বলার জন্য আজকে আসছি, তাদের সেই এতে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। ডক্টর হামিদুজ্জামান, তিনি বিএনপির যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে অনেক দিন যাবতই জড়িত, সাবেক সভাপতি। একটু বলবেন আপনাদের দাবিটা কি? আমি বিএনপির তরফ থেকে কিছু বলছি না, আমি আমেরিকান নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা কোনো রাজনৈতিক চিকিৎসা নয়, এটা মানবিক দাবি। একজন মুমূর্ষু রোগী তার জীবনের শেষ সময় যে চিকিৎসা পেতে চায়, মানবিক অধিকার হিসাবে সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করি। তাই আজকে যখন ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন বাংলাদেশে ওনার কোনো চিকিৎসা নেই, ওনাকে বিদেশে যেতে হবে, সেই মানবিক অধিকারের জন্যই তাকে ছেড়ে দেওয়া উচিত এবং বিদেশে যাওয়ার ব্যবস্থা করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো। আলী ইমাম, ভাসানী সংসদের তিনি, ভাসানী ফাউন্ডেশনের তিনি নেতা, সাধারণ সম্পাদক জনাব আলী ইমাম, আপনার বলবেন যে আজকে সমাবেশে আপনাদের চাওয়া এবং আপনাদের দাবিটা কি? আজকের এই সমাবেশটা হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের প্রবাসী নাগরিক সমাজের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশ, সমগ্র বিশ্বে আজকে একটাই দাবি বাংলাদেশি জনগণের মধ্যে। সেই দাবি হচ্ছে বেগম জিয়াকে এই মুহূর্তে নিঃশর্ত মুক্তি দেওয়া এবং তার উন্নত চিকিৎসার জন্য আজই তাকে বিদেশে পাঠানো উচিত বলে আমরা মনে করি। এটা আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করার জন্য আসি নাই, আমাদের একটাই দাবি বেগম জিয়াকে বিদেশে পাঠানো হোক উন্নত চিকিৎসার জন্য। অনেক ধন্যবাদ। সাদিয়া, এই হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজের একটি দাবি যে যেভাবেই হোক যেন এই সংকটাপন্ন অবস্থায় বেগম জিয়ার যেন সুচিকিৎসা হয় এবং তাকে যেন বিদেশে পাঠানো হয়। সরকারের কাছে তারা সেই দাবিটি করছেন। এখানে নাগরিক সমাজের আরও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, সেখানে জিল্লুর রহমান জিল্লুর রয়েছেন, কাজী সাখাওয়াত হোসেন আজম রয়েছেন, জনাব কাশেম রয়েছেন, জাকির হোসেন রয়েছেন, আরও অনেকেই নেতৃবৃন্দ তারা রয়েছেন। সবারই
একটি দাবি যে অচিরেই বেগম জিয়াকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য পাঠানো হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রথমবারের মতো 6টি স্টেশনে পরীক্ষামূলক চলাচল করল স্বপ্নের মেট্রো রেল। দুপুরে উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর 10 পর্যন্ত আসে একটি ট্রেনের সেট। কর্তৃপক্ষ বলছে জুনের মধ্যেই 15 সেট ট্রেন চলে আসবে ডিপোতে। ঢাকার বুকে চলছে মেট্রো রেল। একটু একটু করে বাস্তবে রূপ নিচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে 6টি স্টেশনে হয় পারফরম্যান্স টেস্ট। এখন পর্যন্ত এটি মেট্রো রেলের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম। এর আগে পল্লবী পর্যন্ত ট্রায়াল হলেও এবারই প্রথম মিরপুর 10-এ এসে থামে মেট্রো রেল। চোখের সামনে স্বপ্ন পূরণের সারথি হয়েছেন উৎসুক জনতা। স্বপ্নের এমন বাস্তবায়নে উচ্ছ্বসিত তারা। টিভিতে দেখছি মাঝে মাঝে উত্তরার দিক দিয়ে আসছিল, কিন্তু আমি দেখি নাই, সরাসরি এইভাবে দেখি নাই। আমাদের স্বপ্নের মেট্রো রেল এটা। আমাদের পিছের যে ছেলে সন্তানরা আছে তারাও আগামী দিনে আরো ভালো ভবিষ্যৎ দেখবো। এখন অনেক অল্প সময়ে যাইতে পারবে গুলিস্তান। বাংলাদেশের জন্য অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই রেল প্রকল্পে রয়েছে 16টি স্টেশন। যদিও আগামী বছর ডিসেম্বরের মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু হবে উত্তরা থেকে আগারগাঁও, অর্থাৎ প্রথম 9টি স্টেশনে। এমআরটি কর্তৃপক্ষ বলছে 7 মাসের মধ্যেই 15টি ট্রেন থাকবে দিয়াবাড়ির ডিপোতে। আমাদের একটা পরিকল্পনা আছে যে এই অর্থ বছরের ভিতরে আমরা প্রায় 15টার মতো যে ট্রেন আছে সেই ট্রেন আমরা নিয়ে আসব। প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁও 2022-এর ডিসেম্বরে হলেও পরের ধাপ আগারগাঁও থেকে মতিঝিল 2023 সালে চালুর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। এভাবে পরীক্ষামূলক চলাচল শেষে যাত্রী সেবা শুরু হলে রাজধানী ঢাকার যানজট যেমন অনেকটাই কমে আসবে, তেমনি এই শহরের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। এমনটাই বলছেন এই রেল সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের জন্য 30টি সৌদি কোম্পানি প্রস্তুত। নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় দেশটি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ ব্রিফিংয়ে কথা জানান সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমরা বাংলাদেশে সৌদি আরবের বেসরকারি খাতের বিনিয়োগ আগ্রহ নিয়ে কথা বলেছি। 30টি সৌদি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চাই, যেটি বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ পরিস্থিতির নিদর্শন। আমরা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও সহযোগিতার হাত আরও বাড়াতে চাই। আমাদের বিভিন্ন রকম দ্বিপাক্ষিক এবং দ্বিপাক্ষিক মাল্টিল্যাটারাল ইস্যু আমরা আলাপ করেছি, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। এবং উনিও খুব, ওনার দল সবাই খুবই উদ্গ্রীব যে আমাদের দেশে এই যে নতুন উন্নয়নের সুযোগ এসেছে, ইনভেস্টমেন্টের বিনিয়োগের সুযোগ এসেছে, সেইগুলোতে তারা আমাদের সাথে কাজ করবে, এবং দ্যাটস দ্য বিউটি। এদিকে চট্টগ্রামের শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে সৌদি প্রতিনিধি দল। সোমবার দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা দেখে সন্তোষ জানান তারা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী সোনাগাজী উপজেলার বিস্তৃত প্রায় 30,000 একর জায়গার উপর গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, যেখানে ইতোমধ্যে 23 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ নিশ্চিত হয়েছে। সোমবার সকালে মিরসরাইয়ের শিল্পনগরে হেলিকপ্টারে করে আসেন সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালে নাসের এ আল জাসের সহ 12 সদস্যের প্রতিনিধি দল। প্রস্তাবিত 300 একর জায়গা পরিদর্শন করে সৌদি মন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সৌদি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশে বিনিয়োগে সৌদি সরকার আগ্রহী। আমরা এই জায়গাটি পরিদর্শন করে খুশি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারি জানান, বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের আশ্বাস দিয়েছে সৌদি আরব। বিশাল দিগন্ত উদ্বোধন হয়ে যাচ্ছে, যেটাতে সৌদি ইনভেস্টমেন্ট এখানে আসবে, হয়তো কয়েক বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এখানে আসবে বলে আমরা আশা করছি। তারা আমাদের কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদের যে প্রসপেক্টগুলো আমরা তুলে ধরেছি তাদের সামনে, সেটা নিয়ে তারা বেশ সন্তোষ। আগামী বছরের শুরুতে অর্থনৈতিক অঞ্চলে 3টি প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করবে। দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করছে। সেক্ষেত্রে সবাই যদি এখানে বিনিয়োগ করেন 15 লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। তুরস্কে বিনিয়োগ করে অন্তত 200 বাংলাদেশি সেকেন্ড হোমের জন্য আবেদন করেছে।
এরই মধ্যে অনেকেই পেয়েছেন নাগরিকত্ব। তুরস্কের ইস্তাম্বুল থেকে সানবির রূপলের রিপোর্ট। 2018 সালে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নিয়ম করে তুরস্ক সরকার। $2.5 লাখ বিনিয়োগ করে বিশ্বের যে কোনো দেশ থেকে হতে পারবেন তুরস্কের নাগরিক। এই সুযোগ পেয়ে গেল 3 বছরে অন্তত 200 বাংলাদেশি দেশটিতে নাগরিকত্ব পেতে আবেদন করেছেন। এটা কার্যক্রম শুরু হইলে আগে 3 মাসেই হইতো, এখন 6 মাসে 5 থেকে 6 মাস সময় লাগে। তো সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল, উনি এটা বলেছিল যে সবচেয়ে বাংলাদেশ থেকে তো বেশি আসতেছে। বিভিন্ন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা যারা রিটায়ার হয়ে গেছে এখন, তাদের ইন্টারেস্ট আমরা অনেক বেশি পাচ্ছি। আবেদন করা বাংলাদেশিদের মধ্যে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী বেশি। এছাড়াও মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া থেকে আবেদন করেছেন বাংলাদেশিরা। এই প্রক্রিয়ার সাথে করে বাংলাদেশ থেকে কিছু বাংলাদেশে কিছু আবেদন করছে নাগরিকত্ব নেওয়ার জন্য। আরব দেশগুলো থেকে অনেক লোক এখানে আবেদন করছে, সাথে করে বাংলাদেশ থেকেও আমাদের আবেদন করছে। অনেকেই ব্যবসার নামে বা বিভিন্ন প্রক্রিয়ায় তৃতীয় দেশ থেকেও টাকা বিনিয়োগ করছেন তুরস্কে। টার্কি সরকার আপনার টাকার সোর্স নিয়ে খুব বেশি প্রশ্ন করে না, বাট এখানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি পেমেন্ট করেন সেটাই চাই। সেক্ষেত্রে কেউ যারা মিডল ইস্ট থেকে নিয়ে আসে তারা সরাসরি ওখানে ব্যাংক থেকে এখানে ট্রান্সফার করে, আর ডিরেক্ট বাংলাদেশ থেকে যারা আসে তারা একজন এক একভাবে নিয়ে আসে। 2015 থেকে 20 সাল পর্যন্ত বিদেশিদের কাছে 1,90,000 বাড়ি বিক্রি করেছে তুরস্ক সরকার। মালয়েশিয়া, কানাডার মতো তুরস্কেও সেকেন্ড হোম হিসেবে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন অনেক বাংলাদেশিরা। এর মধ্যে অনেকে নাগরিকত্বও পেয়েছেন। তবে তারা যে প্রক্রিয়ায় অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব পাচ্ছেন, সেই প্রক্রিয়াটি বৈধ হচ্ছে কিনা সেটি এখন প্রশ্ন থেকে যায়। সানবির রূপল, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। উচ্চ আদালতে করা রিট আবেদন নিষ্পত্তি হওয়ার পরই সেট টপ বক্স বসানোর বিষয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী কথা জানান। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, গ্রাহক প্রান্তে সেট টপ বক্স না বসালে 30 নভেম্বরের পর থেকে ঢাকা ও চট্টগ্রামে স্যাটেলাইট চ্যানেল দেখা যাবে না। সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে সম্প্রতি উচ্চ আদালতে রিট করেন এক গ্রাহক। এর পরিপ্রেক্ষিতে আদালত আরও 1 মাস সময় বাড়ানোর আদেশ দেন। মন্ত্রী আরও জানান, স্থগিতাদেশ প্রত্যাহারে মন্ত্রণালয় কাজ করছে। যখন আদেশটা ভ্যাকেট হবে তখন আমরা পুনরায় আবার বসবো, এবং পুনরায় আবার বসে সময়টি আমরা কতটুকু বাড়ানো যায়, 1 মাস কি 2 মাস, সেটি আমরা বসে আমরা ঠিক করব। অর্থাৎ গ্রাহক পর্যায়ে প্রস্তুতি সাপেক্ষে আমরা সেটি বাড়াবো। তবে আজকে কতটুকু বাড়ানো প্রয়োজন সেই নিয়ে আসলে আলোচনা হয়নি, যেহেতু আদালতে বিষয়টি বিচারাধীন। তবে ডিজিটালাইজ হওয়া প্রয়োজন এবং সেই লক্ষ্যে সরকার কাজ করছে। আমরা ডিজিটালাইজ করতে বদ্ধপরিকর। অবৈধ দখল আর অপরিকল্পিত খননে দিন দিন ছোট হচ্ছে কর্ণফুলী নদী। গত 6 বছরে প্রশস্ততা কমেছে 400 মিটার। নদীর বুকে পলি জমে তৈরি হয়েছে অসংখ্য চর। হাইকোর্টের নির্দেশে 2019 সালে কিছু অবৈধ দখলদার উচ্ছেদ করলেও নানা জটিলতা তাও থমকে গেছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বন্দরে প্রাণ কর্ণফুলী নদীর বুকে জেগেছে চর। পার দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা, তৈরি হচ্ছে বালুর মহাল। ফলে প্রতিনিয়ত ছোট হচ্ছে কর্ণফুলী নদীর প্রশস্ততা, বদলে যাচ্ছে গতিপথ, কমছে নাব্যতা। কাঁচারা ময়লা এগুলো নামতেছে, ময়লা আবর্জনাগুলো এখানে পড়তেছে, সেজন্য এখানে ভরাট হয়ে যাচ্ছে। বারবার আমরা দেখি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেই উদ্যোগটা মাঝপথে থেমে যায়। নানা কারণে থেমে যায়, কারণগুলো আমরা জানি, কিন্তু এক্ষেত্রে সরকারের শক্ত অবস্থান আমরা আশা করছি। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের এক জরিপ বলছে 2014 সালে শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলী নদীর প্রশস্ততা ছিল 886 মিটার, এখন কমে দাঁড়িয়েছে 510 মিটারে। চাকতাই খালের মুখে প্রশস্ততা 898 থাকলেও কমে এখন 436 মিটারে। ভরে গেছে 20% নদীর তলদেশ। এ অবস্থায় আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা নদীর সংশ্লিষ্টদের। প্রায় 2100 থেকে 2200 মতো অবৈধ স্থাপনাগুলো আছে, এগুলো উচ্ছেদ করার জন্য আমরা জেলা প্রশাসককে বলেছি, আমরা বিভাগীয় কমিশনারকে বলেছি, এবং হাইকোর্ট থেকে আবার নির্দেশনা চাইব। নদী গবেষকদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্ণফুলী দখলের কারণে কমছে নদীর প্রশস্ততা। অপরিকল্পিত খনন ও তলদেশে পলিথিনের স্তরও এর জন্য দায়ী। প্রায় 20% তলদেশ ভরে গেছে। এখন সেই কারণেই কিন্তু জলোচ্ছ্বাসে কিন্তু জোয়ার ভাটায় কিন্তু পানিতে ঢুকে
এটা বের হতে চায় না দক্ষিণ চট্টগ্রামে। হাইকোর্টের এক নির্দেশে 2019 সালে 230টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 10 একর ভূমি উদ্ধার করে জেলা প্রশাসন। এখনও 1951টি অবৈধ স্থাপনা রয়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রেলের উন্নয়নের সঙ্গে সঙ্গে এ খাতে রংপুর অঞ্চলের মানুষের বঞ্চনা যেন বাড়ছে। একে একে লোকাল ট্রেনগুলো বন্ধ করে দেয়ায় গণমানুষের বাহন হিসেবে পরিচিতি হারিয়ে ফেলছে রেল। লোকাল ট্রেন কমলেও আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি কর্তৃপক্ষের। লোকবল সংকটে কিছুটা সমস্যার কথা স্বীকার করলেও ভুক্তভোগীরা তুলছেন ব্যবস্থাপনায় ত্রুটির অভিযোগ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। শুধুমাত্র রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের মধ্যে একসময় 16 জোড়া লোকাল ট্রেন চললেও শেষ পর্যন্ত 10 জোড়া চালু ছিল। সম্প্রতি আরও 4 জোড়া বন্ধ হওয়ায় চলছে মাত্র 6 জোড়া ট্রেন। লালমনিরহাট ডিভিশনের 80টি স্টেশনের মধ্যে বন্ধ হয়ে গেছে 19টি। কর্তৃপক্ষের উদাসীনতায় কমেছে রাজস্ব আদায়। যথেষ্ট টিকিট কাটি কোন বালা। আমাদের আউলিয়াগঞ্জ স্টেশন আছে, কিন্তু কোনো প্রকার টিকিট মাস্টার নেই। টিকিট কাটি নাই, আমি এই যে হকার মানে ব্যাগ নিয়ে আমি ব্যবসা করি, আমরা মসুরি টসুরি চাদর টাদর বেচি। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর থেকে 8টি আন্তনগর ট্রেন রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের মধ্যে চললেও রংপুর ঢাকা রুটে চলছে একটি মাত্র আন্তনগর। ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দুর্বলতার অভিযোগ তুলে ভুক্তভোগীরা বলছেন, বিভাগীয় শহরের সঙ্গে সরাসরি আন্তনগর ট্রেন নেই রাজশাহী, দিনাজপুর, বগুড়া সহ উত্তরবঙ্গের বড় কোনো শহরে। যে লোকাল ট্রেন যেগুলো ছিল এগুলো অধিকাংশই অনেকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ট্রেনের ব্যবস্থাটা করা হয় রংপুর থেকে, তাহলে এই অঞ্চলের যারা কর্মজীবী মানুষ, যারা ব্যবসায়ী এবং যারা শিক্ষার জন্য বিভিন্ন শহরে যাচ্ছে, তাহলে কিন্তু একটা ভালো যোগাযোগ ব্যবস্থা হয়। লোকাল ট্রেন কমলেও আন্তনগর বাড়ানো হয়েছে বলে দাবি রেলের বিভাগীয় কর্মকর্তার। তবে লোকবল সংকটে ব্যবস্থাপনাগত সংকটের কথা স্বীকার করেন। জনবল হ্রাস পাওয়া একদিকে, আর একদিকে নতুন নতুন ট্রেন কিছু চালু হচ্ছে, ফলে আমাদের মানে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগুতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। আমরা তারপর তৎপর রয়েছি আমাদের যে ট্রেনগুলো বন্ধ রয়েছে সে বন্ধ ট্রেনগুলো কিভাবে সচল করা যায়। তবে এর পেছনে ইঞ্জিন ও বগি সংকটের কথা জানিয়েছে রেলের একাধিক সূত্র। 35টির বেশি লোকোমোটিভ ইঞ্জিনের প্রয়োজনের বিপরীতে 26টি ইঞ্জিন আছে লালমনিরহাট ডিভিশনে। এর মধ্যে অকেজো 3টি আর শক্তি হারানোয় 2টি দিয়ে শুধু চলছে সান্টিং এর কাজ। পাশাপাশি বগি বা কোচেরও রয়েছে তীব্র সংকট। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার তামান্না মোড় থেকে ওয়াবদা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার 4 কিলোমিটারেরই বেহাল দশা। শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে 10 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 35 থেকে 40 মিনিট। নীলফামারী থেকে শাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। নীলফামারী সদর থেকেই সৈয়দপুর শহরে সরাসরি প্রবেশের একমাত্র এই সড়কটি খানাখন্দে ভরা। প্রতিদিন চরম ভোগান্তির মধ্যে চলাচল করছে হাজারো মানুষ ও যানবাহন। 32 লাখ টাকা ব্যয়ে 2014 সালে সংস্কার হলেও 5 কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কটির 4 কিলোমিটার রাস্তাই ভাঙাচোরা। এই রাস্তার দুই পাশে 5টি স্কুল ও কলেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়, সৈয়দপুর থানা, রেলওয়ে স্টেশন, রেলওয়ে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সহ ঐতিহাসিক চিনি মসজিদ থাকায় গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। রেল স্টেশন থেকে ওয়াবদা যাইতে 1 ঘন্টা সময় লাগে। অনেক দুর্ঘটনা ঘটে, 3-4টা অ্যাক্সিডেন্ট প্রতিদিন হতেছে। যাত্রী কষ্ট, আমাদেরও কষ্ট, রেগুলার কষ্ট হচ্ছে। এই রাস্তাটা অনেক বিপজ্জনক, আমাদের রাস্তা পারাপার হতে অনেক ভয় লাগে। আমরা এই রাস্তার দ্রুত সংস্কার চাই, এটা অনেক দিন থেকেই এরকম। রাস্তাটির জনগুরুত্ব বিবেচনায় 28 লাখ টাকা ব্যয় দ্রুত সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডারের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান মেয়র সহ সংশ্লিষ্টরা। আমরা এখানে 8 কোটি টাকা মূল্যমানের প্রাক্কলন তৈরি করছি, যেটা রাস্তাটা খুব সুন্দরভাবে নতুন করে তৈরি করব। এমজিএসপি প্রকল্পে উক্ত রাস্তাটি 1 নং গুরুত্ব হিসাবে রাখা হয়েছে। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নতুন করে করা হবে। মরণ ফাঁদে পরিণত হওয়া সড়কটি দিয়ে স্কুল কলেজে যাওয়া আসা শিক্ষার্থী সহ যাত্রীদের চলাচলে সময় লাগছে প্রায় 3 গুণ বেশি। সময় সংবাদ, নীলফামারী। নওগাঁর হাটে আমন ধানের দর মন প্রতি 50 থেকে 60 টাকা কমেছে। সপ্তাহের ব্যবধানে ধানের সরবরাহ বাড়লেও দাম কমায় দুশ্চিন্তায় চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার সরস্বতীপুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, সাদি, আপনাকে ধন্যবাদ। সপ্তাহের ব্যবধানে এই হাটগুলোতে কিন্তু ধানের, বিশেষ করে আমন ধান কেটে তোলার পর এখন হাটে তুলছেন এবং
সরবরাহ কিন্তু গত সপ্তাহের ব্যবধানে ব্যাপক আমরা এই হাটগুলোতে লক্ষ্য করছি এবং সরবরাহ যতই বাড়ছে দরের জায়গাটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আজকের হাটে যদি বলি প্রতি মন ধান এখানে বিক্রি হচ্ছে 980 টাকা আমন জাতের স্বর্ণা, গুটি স্বর্ণা এই জাতীয় স্বর্ণা 5 জাতের ধান। তবে এটা কিন্তু 1050 টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন এক সপ্তাহ আগে চাষিরা। এরকম একটি দরের জায়গাটায় হঠাৎ নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা বেশ এখন চিন্তিত, কারণ তারা বলছেন যে এবছর খরচ কিন্তু অনেক বেশি হয়েছে ধান উৎপাদন করার ক্ষেত্রে এবং দিন যত যাচ্ছে সরবরাহ বাড়ছে, সরবরাহ বাড়ার কারণে কিন্তু নানা অজুহাতে দরের জায়গাটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা এখন তাদের কাঙ্ক্ষিত দর না পাওয়ার অভিযোগ করছেন। তবে এই হাটগুলোতে কিন্তু ভোর সকাল থেকে 10টা 11টা পর্যন্ত কেনাবেচা চলে। সরকারের কোনো নজরদারি শাখার কিন্তু লোকজন আমরা এখানে দেখতে পাই না। ফলে চাষিদের যেটা অভিযোগ যে স্থানীয় যারা ব্যবসা করেন, যারা ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী, তারা এই বাজারগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিন্তু বাজারের যে প্রকৃত বাজারটা সেটা কিন্তু চাষিদের না দিয়ে ব্যবসায়ীদের পকেটে মুনাফাটা চলে যায় এবং এই জায়গাগুলোতে একটা নজরদারি আশা করছেন চাষিরা। আরেকটি বিষয় জানি রাখি, চলতি আমন মৌসুমে কিন্তু এই জেলায় 1,98,000 হেক্টর জমিতে আমন জাতের ধানের আবাদ করা হয়েছিল এবং যেখান থেকে কৃষি বিভাগ আশা করছে প্রায় 7.5 লাখ মেট্রিক টন ধান কিন্তু কৃষকের ঘরে উঠবে এবং ইতিমধ্যে এই ধানগুলো কিন্তু কেটে তোলা শুরু হয়েছে। জমজমাট একটা কারবার কিন্তু হাটেও এখন আমরা লক্ষ্য করছি। কিন্তু এই বাজার ব্যবস্থার জন্য কিন্তু চাষিরা যে বিষয়টিকে গুরুত্ব দেয় তারা বলার চেষ্টা করছেন যে প্রকৃত অর্থে এবছর কিন্তু খরচ অনেক বেশি হয়েছে, কারণ সার, কীটনাশক এবং জ্বালানি তেলের দরের যে প্রভাব এই ধানে উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পড়েছে এবং এই জায়গায় তারা যে বিষয়টিকে বলছেন যে প্রকৃত বাজার যদি চাষিরা না পায় তাহলে কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আগামীতে কিন্তু উৎপাদনের উপর তাদের একটা ব্যাহত হওয়ার শঙ্কা থাকছে। তবে এই বাজারটাকে 1-1.5 সপ্তাহ আগে কিন্তু যে বাজারটা প্রথম দফা বিক্রি করেছিলেন 1080 টাকা পর্যন্ত স্বর্ণা মোটা জাতের ধান, এখন সেই ধান কিন্তু আজকের হাটগুলোতে আমরা লক্ষ্য করছি 980 টাকা থেকে 1000 টাকা সর্বোচ্চ কিনা বেচা করছেন এই এখানকার যারা ধান চাল ব্যবসা করেন তারা। তো এই বাজারের জন্য কিন্তু প্রকৃত অর্থে চাষিদের যে কথা তারা যেটা বলছেন যে ন্যূনতম 1100 টাকা যদি তারা দর পান তাহলে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত বাজার তা কিছুটা হলো তারা লাঘব পাবেন কেউ বা মুনাফা তাদের ঘরে উঠতে পারে। আরেকটি বিষয় জানি রাখি, সরকারি গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে এবছর কিন্তু 1080 টাকা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এই বাজার ব্যবস্থা কিন্তু এই হাটগুলোতে আমরা লক্ষ্য করছি না। প্রকৃত অর্থে সরকারের দরের চেয়েও কিন্তু অনেক কম দরে কিন্তু এসব হাটে ধান বিক্রি করছেন। তো চাষিরা এই ক্ষেত্রে কিন্তু বিগত মৌসুমে সরকারের ঘরে ধান না দিয়ে কিন্তু হাটগুলোতে বিক্রি করেছিলেন ভালো দাম পাওয়ার কারণে, কিন্তু এখন দর কমে দেওয়ার কারণে কিন্তু সরকারের ঘরে ধান দেওয়ার একটা তারা হয়তো আশা করছেন কতখানি তারা সেটা সফল হবেন। এই জায়গায় কিন্তু সরকারের ঘরের ধানের যে বাজার এবছর 3 লাখ মেট্রিক টন কৃষকের কাছ থেকে ধান কিনবে চাষিদের কাছ থেকে সরকার, অন্যদিকে 5 লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার 41 টাকা কেজিতে। তো সাদিয়া, এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কিনার খবর আমার কাছে। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। 1.5 যুগেরও বেশি সময় বন্ধ ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা। সরকারি ও বেসরকারিভাবে কয়েকবার চালুর উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। বন্ধ কারখানায় নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য ও সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। চাহিদা মতো সুতা না পেয়ে 2002 সালে উৎপাদন বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁও রেশম কারখানার। এরপর থেকে অব্যবহৃত রয়েছে প্রায় 1.5 একর জমি, নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। এক সময় কারখানাটিতে উৎপাদিত হতো শাড়ি, পাঞ্জাবি, পর্দা সহ প্রায় 15 ধরনের কাপড়। এতে সুতার যোগান দিতেন তুঁত চাষি ও ব্যবসায়ীরা। পরে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় আয়ের উৎস হারান এই অঞ্চলের প্রায় 40,000 মানুষ। একটি বন্ধ হয়ে আছে বহুদিন যাবত। বন্ধ হওয়ার কারণে অনেক পরিবার বেকার হয়ে বসে আছে। এলাকার মানুষ তাকিয়ে আছে যে কখন চালু হবে, চালু হলে আমরা করে খেতে পারবো। আমরা কারখানা যন্ত্রপাতি সবকিছু রেডি করছি, ধুয়ে মুছে মাছে সবকিছু রেডি করছি। সরকার যদি এই টাকাটা যদি দেখে, এইখানে গরিব লোক অনেক বাঁচে, অনেক লোকের কর্মসংস্থান বাড়ে। কারখানাটি চালু করতে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়, তবে চালু আর হয়নি। এবার নতুন করে টেন্ডার আহ্বান করেছে কর্তৃপক্ষ। সরকারিভাবে চালু হওয়ার সম্ভাবনা খুব কম, যেহেতু জনবল সংকট। তবে এটা অতি সত্বর টেন্ডারের মাধ্যমে এটা লিজের ভাড়া অথবা লিজের মাধ্যমে এটা চালুর সম্ভাবনা রয়েছে এবং অতি সত্বর হয়তো টেন্ডার হবে আর কি। এটার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে চেষ্টা চলছে যে এটাকে কিভাবে চালু করা যায় এবং আমাদের এ ব্যাপারে পূর্ণ সহায়তা থাকবে। উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে যেন এটাকে আবার যেন সচল করা যায়।
1974-76 সালে রেশম কারখানাটি স্থাপন করা হয়। ওই সময় এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল 10,000 মিটার। 1981 সালেই সরকারিকরণ করা হয় কারখানাটি। বর্তমানে বন্ধ কারখানাটির দেখভাল করছেন মাত্র 5 জন শ্রমিক। সময় সংবাদ, ঠাকুরগাঁও। দুর্গম ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় রাঙামাটিতে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত কষ্টসাধ্য ও ব্যয়বহুল, ফলে কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হন কৃষকেরা। এজন্য ওজনে হালকা, পরিবহনে সহজ মশলা চাষের প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবিতে রিপোর্ট। আদি থেকেই জুম চাষের পাশাপাশি পাহাড়ের ঢালে চাষ করা হয় আদা, হলুদ। এসব চাষে পাহাড়ের মাটি নরম হয়ে ভূমিক্ষয় হচ্ছে, তেমনি ঝুঁকি বাড়ছে পাহাড় ধসের। আর উৎপাদিত পণ্যে প্রকৃত মুনাফাও পাচ্ছেন না কৃষকরা। পাহাড়ি জমিতে তাই ভিন্ন এক প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ওজনে হালকা, আমদানি নির্ভর, অধিক মূল্যের কৃষিপণ্য মশলা চাষ থাকছে প্রকল্পের আওতায়। 26,000 একর জমিতে নির্বাচিত কৃষকের বাগানে শোভা পাচ্ছে আলু বোখরা, দারচিনি, গোলমরিচ, তেজপাতার মতো বিভিন্ন মশলা জাতীয় পণ্য উৎপাদন। সেগুন বাগান খাইটা এখন উন্নয়ন বোর্ড থেকে ওই জগদীশ বাবু এই যে আলু বোখরা সারা দিছিল, এই যে হাইব্রিড ফাইবার দিছিল। আগে তো মধ্যম চাষ করতো, তো এখন অন্য নতুন মশলা ছাড়া ফাঁসি। মশলা বাগান সাথী ফসল হিসেবে এখানে আছে পেঁপে গাছ, তারপর পেয়ারা গাছ। শুধু এই বছর পেঁপে বিক্রি করে আমি 45,000 টাকা মতো পেয়েছি। মশলা বাগান প্রতিদিনই দেখতে আসে আশপাশের অনেক কৃষক। এমন চাষাবাদে আগ্রহ হচ্ছেন তারাও। ওই যে প্রতিটা জমিতে আমি মশলা চাষ করব এই চিন্তাটা করতেছি। আমরা যদি করতে পারি মানে লাভজনক হবে আর কি। তবে মশলার ফলন পেতে 3 বছরের মতো দীর্ঘ সময় লাগায় অন্যান্য ফসলও পাশাপাশি আবাদ করা হচ্ছে। তো আমদানি নির্ভরতা কমাতেই আসলে আলু বোখরা, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা আমরা আশা করছি যে 3-4 বছরের মধ্যে মানে এইগুলোর ফলন আসবে। ভূপ্রকৃতি বিবেচনা করে অধিক মুনাফার জন্য এমন প্রকল্প বলে জানান বোর্ড চেয়ারম্যান। মশলা চাষ কেন আমরা নিচ্ছি, নেওয়ার একটাই কারণ, একদিকে তার পরিবহনের জন্য সুবিধা, ওজন কম হওয়ার কারণে। দ্বিতীয়ত হচ্ছে তার সামান্য জিনিস সে যদি বাজারজাত করে তাহলে অধিক মুনাফা সে লাভ করতে পারছে এবং অধিকভাবে সে লাভবান হচ্ছে। এ প্রকল্পে 34 কোটি 87 লাখ টাকা ব্যয়ে 2,600 কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। মাছের পর্যাপ্ত সরবরাহ, কেমিক্যাল মুক্ত ও চাহিদা থাকায় পিরোজপুরে দিন দিন বাড়ছে শুটকি উৎপাদন। ফ্যাপসা, লইট্টা, ছুরি, মরমা, চিতল সহ প্রায় 35 প্রকারের সামুদ্রিক মাছ শুটকি হচ্ছে। ব্যবসা চলে নভেম্বর থেকে শুরু হয়ে প্রায় 4.5 মাস। পিরোজপুর থেকে জিয়াউল হকের পাঠানো রিপোর্ট। দিন যতই বাড়ছে আহারের তালিকায় যোগ হচ্ছে শুটকি মাছের রকমারি ব্যবহার। শুধু দেশেই নয়, দেশের বাইরেও বাড়ছে এর চাহিদা, ফলে দিন দিন বাড়ছে এর সরবরাহ। মাছ ভেদে প্রতি কেজি শুটকি বিক্রি হয় 400 থেকে 1200 টাকা পর্যন্ত। আর সরবরাহ নিশ্চিত করতে পিরোজপুরের পাড়ের হাটের কেমিক্যাল মুক্ত শুটকি পল্লীর শ্রমিকরা এখন ব্যস্ত। আমরা 4 মাস এখানে ব্যবসা করি, মৎস্য বন্দরের কাছ থেকে কিনে এখানে শুকানো হয়। প্রতি বছর মাছ শুকাই, কোটি কোটি টাকার মাছ শুকাই, তারপরে এই জায়গায় আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। পাড়েরহাট বন্দর বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় এখানকার বাদুরা নামক স্থানে গড়ে উঠেছে একটি মৎস্য অবতরণ কেন্দ্র। ফলে জেলেরা সাগর থেকে মাছ ধরে সরাসরি নিয়ে আসেন এই কেন্দ্রে। এ বন্দরে শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছের আমদানি হলেও ফ্যাপসা, লইট্টা, ছুরি, মরমা, চিতল সহ প্রায় 35 প্রকারের সামুদ্রিক মাছ শুটকি হয়। নভেম্বর মাস থেকে প্রায় 4.5 মাস চলে এই শুটকির ব্যবসা। কেমিক্যাল মুক্ত ও পরিচ্ছন্নতার সাথে শুটকি তৈরি করায় এর চাহিদা অনেক। মাছগুলো সুন্দরভাবে ধৌত করার পরে শুকাই, কিন্তু আমরা এতে কোনো ঔষধ, কোনো কিছু জিনিস, কীটনাশক জাতীয় কিছু ব্যবহার করি না। একটা মাছ শুকাইতে মিনিমাম কম হইলে 1 সপ্তাহ টাইম লাগে। মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় কাঁচা মাছের পাশাপাশি জমে উঠছে শুটকি মাছের ব্যবসাও। প্রতি বছর কয়েক কোটি টাকার বিক্রি হয় এই শুটকি পল্লী থেকে। আর সরকারের রাজস্ব বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ ও শুটকি ব্যবসার প্রসারে মৎস্য বিভাগ প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করছে। মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত শুটকি যদি তৈরি করতে চায়, আমাদের হাইজেনিক এবং প্যাকেজিংয়ের উপরে তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং আধুনিকরণের ব্যবস্থা করি, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সচল হবে। 5 বছর আগে একটি শেড দিয়ে যাত্রা শুরু হলেও এর সংখ্যা এখন দাঁড়িয়েছে 5টিতে। প্রতি বছর এ জেলায় উৎপাদিত হয় 75 থেকে 80 হাজার কেজি শুটকি। সময় সংবাদ, পিরোজপুর। বর্ণাঢ্য আয়োজনে রোমে অনুষ্ঠিত হয়েছে ইতালি আওয়ামী লীগের কাউন্সিল।
এতে মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কাউন্সিলে মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন সভাপতি এবং আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। বর্ণাঢ্য এবং উৎসবমুখর পরিবেশে ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে রাজধানী রোমে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই কাউন্সিলের শুরু হয়। বিপুল সংখ্যক কাউন্সিলর এবং দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে রাজধানীর একটি হলে আয়োজিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফ ফকির। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ানের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ হিল বাকি, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিংকন মোল্লা, ইতালি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার KM লোকমান হোসেন, আবু সাইদ খান সহ আরও অনেকে। প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার বাণী পাঠ করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম। 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী ও মৌলবাদীদের সাথে যাদের সংযোগ রয়েছে তারা ইতালি আওয়ামী লীগে স্থান পাবে না। শেখ হাসিনার নাম নিয়ে যদি অপপ্রচার করার চেষ্টা করেন কাউকে ক্ষমা করা হবে না। এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রজন্ম তৈরি হচ্ছে এই প্রজন্মের বিরুদ্ধে আমরা আজকে যুদ্ধ করছি। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক GM কিবরিয়া। সদস্য সচিব আবু সাইদ খানের পরিচালনায় অধিবেশনের সর্বসম্মত সিদ্ধান্তে মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এ সময় ইতালি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেয়ার প্রত্যয় জানান নতুন নেতৃত্ব। সততার সাথে এই দায়িত্ব পালন করতে পারি এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করবেন সেই আশা পূরণ করতে পারি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন এবং মিশন এই বাস্তবায়নে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে তার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করণীয় সকলের সহযোগিতা নিয়ে আমরা যাতে সেটা করতে পারি। নতুন নেতারা দলকে হাইব্রিড মুক্ত রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ঘরের ভেতর বাগান করে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা এসেছেন এক প্রবাসী বাংলাদেশি নারী। তার এই বাগান শুধু মুগ্ধতাই ছড়ায়নি, একটি পরিবারকে শারীরিক সুস্থতাও এনে দিয়েছে। জাকিয়া জাহানকে দেখে বাংলাদেশ কমিউনিটির অনেকেই আগ্রহ দেখাচ্ছেন বাগান করার। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। পুরো ঘরের ভিতর জুড়েই অসংখ্য শৌখিন গাছ, অনেকটা আলো বাতাস ছাড়া অনেক যত্নে এই শখের বাগান গড়ে তুলেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাক রেজার স্ত্রী জাকিয়া জাহান। তার এই বাগানের খবর বাংলাদেশ কমিউনিটিতে আলোচনার খোরাক জুগিয়েছে। আমার বাসায় কোনো বারান্দা নাই, তখন আমি ইনডোর প্ল্যান্টের উপরে পড়ালেখা শুরু করি। বিভিন্ন আর্টিকেল পড়ি, বিভিন্ন গ্রুপে যাই, দেখি, কথা বলি মালিদের সাথে। এভাবে আস্তে আস্তে আমি আমার পুরো বাসাটা একটা ইনডোর গার্ডেনের মতো করে ফেলেছি। দুবাই থেকে দূরে শারজার নিজ ভাড়া বাসায় এই বাগানটি তৈরি করেছেন জাকিয়া। ছোট ছোট অসংখ্য প্রজাতির গাছ দিয়ে ভরা এই বাগানে রয়েছে গোল্ডেন পাথুস, মার্বেল কুইন পাথুস, আগলা লিমা, চাইনিজ এভারগ্রিন, স্টিং অফ হার্ট, মনস্টেরা, অক্স জালিস, ফণিমনসা সহ অসংখ্য জাতের গাছ। যান্ত্রিক শহরে একটি ভাড়া বাসায় বদ্ধ ঘরে বাগান বিলাস দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। আমিরাতে বসবাসরত অসংখ্য পরিবার জাকিয়ার দেখা দেখি চেষ্টা করছেন ঘরে বাগান তৈরির। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেশের নদ নদী ও খালবিলের পানি কমে আসায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে নানা প্রজাতির দেশীয় মাছ। নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারে সরবরাহ বাড়ায় দূর দূরান্ত থেকে মাছ কিনতে এসেছেন ক্রেতারা। সে খবর জানাতে শীতলক্ষা নদীর ৩ নম্বর ঘাটের পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত আলী সৈকত। যাচ্ছি তার কাছে। সৈকত, ৩ নম্বর ঘাটের পাইকারি যে মাছ বাজারটি রয়েছে এটি প্রায় ২ শতাধিক বছরের প্রাচীন মাছ বাজার। নদী পথে পণ্য পরিবহনের সুবিধার কারণে ব্রিটিশ আমল থেকে এই মাছ বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়। ভোরের আলো, সূর্য আলো ছড়ানোর সাথে সাথে এই মাছ বাজারটি জমে উঠতে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে বাজারের আড়তদাররা তাজা মাছের পসরা সাজিয়ে বসেছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই বাজারের মূল
বৈশিষ্ট্য হচ্ছে নদী, খাল, বিল এবং হাওর অঞ্চলের ফরমালিন মুক্ত তাজা মাছ এই বাজারে সবসময় পাওয়া যায়, হাতের নাগালে পাওয়া যায়, যে কারণে মূলত এই বাজার থেকেই যে নগরীর পাড়া মহল্লার বিভিন্ন বাজারগুলোতে মাছ সরবরাহ হয়ে থাকে। ক্রেতাদের চাহিদাও সবচেয়ে বেশি। ভোর থেকে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাজার থেকেই মাছ কিনতে আসেন। নদীর রুই, কাতলা, ইলিশ, বোয়াল, বড় বড় যত ধরনের মাছ আছে, এছাড়া ছোট মাছ, সবই তাজা মাছ এই বাজারে পাওয়া যায়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে বিভিন্ন নগরীর যে হোটেল রেস্তোরাঁ রয়েছে, প্রায় শতাধিক হোটেল রেস্তোরাঁর যে মাছের চাহিদা বিক্রেতা, সেই মাছের চাহিদাও কিন্তু এখান থেকেই পূরণ হয়ে থাকে। হোটেল রেস্তোরাঁর মালিক পক্ষের লোকজন প্রতিদিন ভোর সকাল থেকেই এই বাজার থেকে দেশি তাজা মাছ সংগ্রহ করে থাকেন। এই বাজারে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে যে এই মাছ বাজারটি রয়েছে, এখানে প্রায় শতাধিক আড়তদার রয়েছেন এবং হাজারেরও বেশি পাইকারি বিক্রেতা এখানে মাছ ব্যবসা পরিচালনা করছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে বিশেষ করে শুক্রবার ছুটির সহ যে অন্যান্য সপ্তাহের ছুটির দিন রয়েছে, এই দিনগুলোতে বেচা কেনাটা বেশি হয়। এছাড়া ভোর থেকে বেলা 11টা পর্যন্ত জমজমাট বেচা কেনা হয়ে থাকে। সকাল থেকেই এই বাজারের ক্রেতাদের ভিড় শুরু হয়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই মাছ বাজারের যে মাছের যে আড়তদাররা যেটা আমাদেরকে জানিয়েছেন যে নদী এবং খাল বিলের যে তাজা মাছ, এই মাছের চাহিদার কারণেই কিন্তু ক্রেতারা বেশি এই বাজারে এসে থাকেন। এছাড়া এই বাজারের মাছের ফরমালিন মুক্ত মাছ এখানে মৎস্য অধিদপ্তর, জেলা মৎস্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত এখানে পর্যবেক্ষণ করে থাকে, যে কারণে এই বাজারের যে মাছের যে ওজন এবং যে তাজা মাছ, ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত মাছ, সেটা সবসময় পাওয়া যায়। সাদিয়া, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারের সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। প্যারিসের শাটলি থিয়েটারের সামনে ব্যালন ডি'র পুরস্কার বিতরণীর আয়োজনে তীব্র ঠান্ডা উপেক্ষা করে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফুটবল ভক্ত। রেকর্ড সপ্তমবারের মতো লিওনেল মেসির পুরস্কার প্রাপ্তিতে উল্লাস করেছেন তারা। মেসি জিতছে তো অনেক খুশির জিনিস। মেসির অনেক বড় সাপোর্টার ছিলাম, সো আবার মেসি ব্যালন ডি'র উইনার হয়েছে, তো এটা অনেক একটা এক্সাইটিং নিউজ। খুব ভালো লাগতেছে, কারণ মেসি ডেফিনেটলি ওয়ার্ল্ডের সেরা এক নম্বর ফুটবলার, তার কোনো বলার অবকাশ নেই। যে পাওয়ার যোগ্য মেসি সেই পেয়েছে, এতে আনন্দিত। পরবর্তীতে নেইমারও পাবে, তবে মেসি ওয়ার্ল্ডের এক নম্বর খেলোয়াড়, এতে কোনো নিঃসন্দেহ নেই। অন্য প্রসঙ্গ, সরবরাহ বাড়ায় নাটোরের পাইকারি বাজারগুলোতে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। বাজার মনিটরিংয়ের দাবি কৃষকদের। এ বিষয়ে আরো খবর জানাতে শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী। আমরা যাচ্ছি সহকর্মীর কাছে। বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণে সবজি সরবরাহ হয়েছে, বিশেষ করে ভোর থেকে যে সবজিগুলো আসছে। আমি স্টেশন বাজার রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে সবজি কিন্তু এখনো স্টেশন বাজার রয়েছেন, যদি কৃষকরা নিয়ে এসেছেন। একটি বিষয় যেটা বলতে পারি, সবজির অতিরিক্ত সরবরাহের কারণে দাম কিন্তু কমতে শুরু হয়েছে। দাম কমে আসার কারণে কৃষকদের মাঝে বিশেষ করে কিছু হতাশা দেখা দিয়েছে। আজকে যে বাজারটি আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপি 20 থেকে 25 টাকা, সিম 22 থেকে 24 টাকা, বরবটি 22 থেকে 25 টাকা, মূলা 15 থেকে 18 টাকা। তবে টমেটোর দাম কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসছে। আমরা দেখছি 100 থেকে 110 টাকাতে আজও বিক্রি হতে দেখা গেছে। লাউ প্রতি পিস 10 থেকে 15 টাকায়, করলা 22 থেকে 25 টাকায়, নতুন আলু 15 থেকে 60 টাকায়। এবং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে বেগুন 10 থেকে 12 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে আমরা একটি বিষয় যেটি বলতে পারি যে নাটোর জেলায় প্রতিদিনের গড় চাহিদা স্থানীয় কৃষি বিভাগ যেটি বলছে যে
গড় চাহিদা কিন্তু 450 থেকে 500 টনের মধ্যে নাটোরবাসীর চাহিদা রয়েছে। এছাড়া প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে নাটোর থেকে সবজি 50 থেকে 60 টন বিভিন্ন জেলায় যেয়ে থাকে। তবে বর্তমান প্রতিদিন কৃষকরা যে মাঠ থেকে ফসল তুলছেন সেটি প্রায় 650 থেকে 650 টনের মতো বলে স্থানীয় কৃষি বিভাগ দাবি করছে। অতিরিক্ত প্রতিটি হাট বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে আসছে বলে কৃষি বিভাগের যেটি দাবি করছে। তবে এখানে যে নাটোর স্টেশন বাজারে প্রায় 18টি আড়ত রয়েছে, এখানে আড়তদারদের কথা বলে যেটুকু জানতে পেরেছি, তারা যেটুকু বলছেন যে সরবরাহ দ্বিগুণ, গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহে সরবরাহ দ্বিগুণ হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু দাম ক্রেতা কিন্তু সেই দ্বিগুণ হারে বৃদ্ধি না হওয়ার কারণে দাম কমে আসছে। তবে কৃষকরা যেটি বলছেন যে তারা কিন্তু যেটুকু বলছেন যে গত বছরও ডিসেম্বর থেকে অতিরিক্ত হারে দাম কমা শুরু হয় এবং সেই দাম কমার ফলে কৃষকরা কিন্তু বড় ধরনের লোকসানের মধ্যে পড়েন। এবারও ঠিক ডিসেম্বরের প্রথম থেকেই নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দাম কমা শুরু হয়েছে। তবে গত এক মাস যে দাম পেয়েছিলেন কৃষকরা, সেই দামে লাভবান হলেও বর্তমান যে দামের পতন শুরু হয়েছে, সেই পতনে কিন্তু কৃষকরা বড় ধরনের লোকসান করছেন। তবে কৃষকরা যে বিষয়টা বলছেন, বাজার মনিটর থাকলে এবং ন্যায্য মূল্য নিশ্চয়তা থাকলে তারা ক্ষতিগ্রস্ত হবেন না। তো এই ছিল আমার কাছে স্টেশন বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করতে সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তা, ভেন্যু, টিকিট সংক্রান্ত বিষয়ে 5টি উপকমিটির অনুমোদন দিয়েছে বাফুফে। আয়োজক কমিটির সভা শেষে জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। যদিও আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন কমলাপুর স্টেডিয়ামের বাইরের পরিবেশ কতটা খেলার উপযোগী এ নিয়ে প্রশ্ন তুললে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেয় বাফুফে। আগামী 11 ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশ সহ আসরের অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। যদিও এবারের আসরে খেলছে না মালদ্বীপ, আর ফিফার বহিষ্কারের জন্য নেই পাকিস্তান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরস্পরের মুখোমুখি হবে 5 দল, আর পয়েন্ট টেবিলের সেরা 2 দল খেলবে ফাইনাল। টুর্নামেন্ট আয়োজন নিয়ে শতভাগ প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর মধ্যে আসরে অংশ নেওয়া দলগুলোর ভিসা, যাতায়াত ব্যবস্থা, আবাসন, নিরাপত্তা ও কোভিড সংক্রান্ত প্রোটোকল নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সোমবার বাফুফে ভবনে টুর্নামেন্ট আয়োজক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সার্বিক ব্যবস্থাপনা ও ভেন্যু সংক্রান্ত বিষয়ে 5টি উপকমিটির অনুমোদন দিয়েছে বাফুফে। এয়ারপোর্টে যখন টিমগুলো আসবে তারা যেন স্মুথলি ওখান থেকে টিম হোটেলে আসতে পারে, এয়ারপোর্টে যেন তাদের কোনো ঝামেলা না হয়। রিসিপশন কমিটি সেখানে আছে, মেডিকেল কমিটি হবে এবং আমাদের আরেকটা নতুন কমিটি হবে গ্রাউন্ডে, অর্থাৎ মাঠে। ওখানে দর্শক ম্যানেজমেন্টের জন্য আমরা চাচ্ছি এখানে স্মুথলি দর্শকরা ঢুকতে পারুক। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে, কিন্তু এই ভেন্যুর বাইরের পরিবেশ ও স্টেডিয়াম সংলগ্ন দোকানগুলোর অব্যবস্থাপনা আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য কতটা নিরাপদ, এমন প্রশ্নের জবাবটা এভাবেই দিলেন বাফুফের এই কর্তা। খেলা চলাকালীন দিনগুলোতে স্টেডিয়ামের দোকানপাট বন্ধ থাকবে এবং সেখানে ক্রাউড ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকল বিষয়ে আমাদের ট্রান্সপোর্টেশন বা আপনারা যারা যাবেন সকলের সুবিধার্থে আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যেভাবে করে আমরা একটা আন্তর্জাতিক খেলার দিন একটা আবহ তৈরি করা বা পরিবেশ ক্রিয়েট করা এবং রেস্ট্রিকশনের মধ্য থেকে সুন্দরভাবে আন্তর্জাতিক খেলাটা যেন আয়োজন করা যায়। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ইতিবাচক ফুটবল খেলে ট্রফি জিতবে, এমনটাই প্রত্যাশা দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর। শুধু 4টা মেয়ে বাদে বাকি সবাই কিন্তু আন্ডার 19-এ থাকবে ইনশাল্লাহ, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা আমাদের ফুল ন্যাশনাল টিমের 4 জন ছাড়া বাকি সবাই কিন্তু আসছে। অতএব আমাদের টিমটা অবভিয়াসলি একটা স্ট্রং টিম। আমরা প্রতিজ্ঞবদ্ধ, আমরা দেশবাসীকে একটি ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আগামী 11 ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। দীপু, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।